দেখো আমরা ডিসকানেক্টেড হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই অঙ্কটা করেছিলাম, ঠিক আছে? এখন আমি প্রবলেম 10 থেকে শুরু করছি, ঠিক আছে? সবাই ক্লিয়ার? জি ম্যাম। প্রবলেম 10 থেকে আবার শুরু করছি। তো প্রবলেম 9 এ আমাদের ওয়াটার টেবিলের ডেপথ ছিল 1 মিটার, তাহলে সেটা ছিল আমার ডেপথ অফ ফাউন্ডেশনের মধ্যে। কিন্তু প্রবলেম 10 এ যেটা, সেটা হচ্ছে 2 মিটার ডেপথে আছে আমার ওয়াটার টেবিল। তার মানে আমি যদি এরকম একটা ফিগার দেখি, যেটা আমি আঁকতে চাচ্ছিলাম, এর মধ্যে ডিসকানেক্টেড হয়ে গেছি, যদি এরকম একটা ফিগার দেখি যেটার এখানে হচ্ছে আমার গ্রাউন্ড সারফেস আছে, আমার ডেপথ অফ ফাউন্ডেশন হচ্ছে এখানে, এটা হচ্ছে 1.5 মিটার, আর আমার ওয়াটার টেবিল বলছে এখানে আছে, তার মানে 2 মিটার ডেপথে ওয়াটার টেবিলটা হচ্ছে এখানে, এখানে হচ্ছে 2 মিটার, এখানে হচ্ছে আমার ওয়াটার টেবিলটা হচ্ছে এখানে আছে। তাহলে আমার এটা ফাউন্ডেশনের বেস থেকে নিচে আছে, কিন্তু সেটার একটা ইফেক্ট এখানে থাকবে। কেন থাকবে? তোমরা এই যে বিএম দাসের বইতে যখন তোমাদের ওয়াটার টেবিলের ইফেক্ট দেখিয়েছিলাম, সেখানে দেখো যখন আমার কেস 2 ছিল তখন আমরা এই ইকুয়েশনটা ইউজ করেছিলাম। তখন এটা কেন ইউজ করেছিলাম? ওয়াটার টেবিল তো নিচে আছে, কিন্তু কতটুকু নিচে আছে সেটা আমাদের দেখতে হবে। ফুটিং এর বেস থেকে ওয়াটার টেবিলের ডেপথকে যদি আমি ডি দিয়ে প্রকাশ করি, তাহলে ডি যদি বি এর চেয়ে ছোট হয়, তার মানে উইথ দ্য ফাউন্ডেশনের চেয়ে ছোট হয়, সেক্ষেত্রে একটা ওয়াটার টেবিলের ইফেক্ট থাকবে। আর কেস 3 ছিল, যেটা ছিল যেখানে ডি অনেক বেশি বড়, সেখানে ওয়াটার টেবিলের কোনো ইফেক্ট থাকবে না। যদি এই কেসটা এরকম হয়, যখন এরকম নিচে থাকবে, অনেক নিচে, তখন যদি ডি অনেক বড় হয় বি এর চেয়ে, তাহলে ওয়াটার টেবিলে কোনো ইফেক্ট থাকবে না। কিন্তু যখন ডিটা বি এর চেয়ে ছোট, তখন এই ওয়াটার টেবিলের একটা ইফেক্ট থাকবে। তখন আমরা কিউ ইউজ করব গামা প্রাইম, সরি গামা বার ডিএফ। গামা বারটা আমরা কিভাবে বের করব? এই ইকুয়েশন থেকে আমরা বের করব। এখানে ডি এর মান আমরা জানি, বি এর মান জানি, গামা প্রাইম হচ্ছে ইফেক্টিভ ইউনিট ওয়েট, সেটা আমরা পাবো গামা স্যাচুরেটেড মাইনাস গামা ডাব্লিউ করলে। তাহলে আমাদের মোট কথা হচ্ছে, যখন ওয়াটার টেবিলটার এই ডেপটা দিয়ে বি এর চেয়ে ছোট হবে, তখন আমরা ইউজ করব কিউ ইকুয়াল টু গামা বার ডিএফ। তো আমাদের এই ম্যাথের জন্য এরকমই একটা কন্ডিশন। আমরা নিচের অংশটুকু যদি দেখি, তাহলে আমাদের এটা কি আছে, মানে উইথ দ্য ফাউন্ডেশনের চেয়ে ছোট আছে। তাহলে এই জন্য এখানে আমরা ইউজ করছি গামা বার। তাহলে গামা বারের জন্য আমি এটা বের করলাম, বের করে আমার কিউ এর মান বের করে ফেললাম, এখানে কিউটা চেঞ্জ হয়ে গেল। আর গামা প্রাইম তো আমি স্যাচুরেটেড থেকে ওয়াটারটা বাদ দিলে আমি পেয়ে গেলাম। সেই জিনিসটা আমি যদি বসিয়ে দিই, তাহলে আমি পেয়ে যাবো আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, একই রকম ভাবে অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি। সবাই কি বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, এরপরে তোমাদেরকে আমি বিএম দাসের বই থেকে একটু ম্যাথ করাতে চাচ্ছি। তোমাদের বিএম দাসের বইতে দেখো মেয়ারহফের বিয়ারিং ক্যাপাসিটির ইকুয়েশনটা দেওয়া আছে এরকম ভাবে। এখন তোমাদের এখানে যে ইকুয়েশন দেওয়া আছে মেয়ারহফের, এটার ওইটা কিন্তু একই ইকুয়েশন, শুধুমাত্র মানে নোটেশন গুলো একটু আলাদা। সেটা কিরকম দেখাচ্ছি আমি। এখানে যেমন দেখো শেপ ফ্যাক্টরকে ওরা এস দিয়ে প্রকাশ করেছে, তাই না? ডেপথ ফ্যাক্টরের জন্য লিখেছে ডি, ইনক্লাইনেশনের জন্য আই। এটা তোমার আরোরার বই বা অন্য বইতে এই ডিনোটেশন গুলো আছে, কিন্তু বিএম দাসের বইতে উনি কি করেছেন, ফ্যাক্টর হিসেবে সেটাকে এফ রেখেছেন জাস্ট। তাহলে শেপের জন্য এফ এস, ডেপথের জন্য এফ ডি, লোড ইনক্লাইনেশনের জন্য এফ আই, এই একই জিনিস। আর এনসিএন কিউ এন গামা তো আছেই। তাহলে আমার ইকুয়েশন দাঁড়াচ্ছে এরকম। তো তোমাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য এটাই, যদি এইরকম ইকুয়েশন দেখো বা এইরকম টেবিল থেকে মান বের করতে হয়, তাহলে যেন তোমাদের মনে না হয় যে না আমরা এটা করি নাই। তোমরা দুই টাইপেরই তোমাদের আমি দেখালাম, ইকুয়েশন একই, শুধু নোটেশন গুলো আলাদা। তো মেয়ারহফের এই ইকুয়েশনটা ইউজ করে আমরা এই বই থেকে আরো দুইটা ম্যাথ করব। তো আমরা ম্যাথে চলে যাই। এখানেও দেখো ফর্মুলা গুলো সুন্দর করে দেওয়া আছে, এই যে এন কিউর ফর্মুলা, তারপর হচ্ছে এখানে হচ্ছে এন সি, তারপর হচ্ছে এন গামা। এখন এন সি এন কিউ এন গামা তোমরা ফাইর ভ্যালু বের করে কিভাবে বের করবে সেটার জন্য টেবিল দেওয়া আছে, এবং
শেপ ফ্যাক্টর, ডেপথ ফ্যাক্টর, ইনক্লিনেশন ফ্যাক্টরের জন্য দেখো এইরকম একটা টেবিল দেওয়া আছে। এটা হচ্ছে তোমার যখন আমি এফসিএস, এফকিউএস, এফ গামাস এগুলোর জন্য বের করছি তখন আমার এভাবে করে ভ্যালুগুলো দেওয়া আছে। এটা হচ্ছে টেবিল 3.4 এ দেওয়া আছে তোমাদের বিএম দাসের বইয়ের 3 নম্বর চ্যাপ্টারের টেবিল 3.4। এই টেবিলটা তোমাদের দেয়া থাকবে। তোমাদের এখানে যে টেবিলটা দেখিয়েছিলাম মনে রাখতে পারবা নাকি দিয়ে দিব পরীক্ষায়? ম্যাম দিয়ে দিন। তো বলেছিলাম এটা দিব না, ভয় দেখানোর জন্য বলেছিলাম দিয়ে দেব, এটা সমস্যা নেই। তোমাদের যদি এটা দিয়েই থাকি তাহলে তোমরা এই ইকুয়েশন ইউজ করে তোমরা ম্যাথ করতে পারবা। আদারওয়াইজ তোমাদের যদি এই টেবিল দেওয়া থাকে তাহলে তোমরা ওই এফসিএস, এফএস, এফ গামা এরকম করে যেটা দেওয়া আছে সেটা করতে পারবা। যে কোনো একটা তুমি এখন কি দিয়ে প্রকাশ করছো সেটা নট নেসেসারি। তুমি ইকুয়েশনটা ঠিকমতো লিখতে পারছো কিনা, ম্যাথ করতে পারতেছো কিনা সেটাই ফ্যাক্ট। তুমি এখানে এফ দিয়ে প্রকাশ করলা নাকি শেপ ফ্যাক্টরের জন্য সরাসরি এস লিখলা সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে ইকুয়েশনটা ঠিক আছে কিনা। আচ্ছা, তারপরে আমরা এখন ম্যাথটা যেটা করব সেটা হচ্ছে এক্সাম্পল 3.2। তোমাদেরকে এর আগের ক্লাসে যেটা, সেই ক্লাসে আমি মানে লাস্ট ক্লাসের আগের ক্লাসে মানে তোমাদের এক্সাম্পল 3.1 করিয়েছিলাম। তো আজকে আসতেছি আমরা এক্সাম্পল 3.2। এটার যে ডাইমেনশন গুলা সেগুলো ওই 3.1 এর ডাইমেনশন গুলাই। হ্যাঁ, 3.1 এর যে ডাইমেনশন গুলো সেগুলাই আমরা এখানে ইউজ করব। তো আমরা দেখি, আমি এই জিনিসটা পাশাপাশি রেখে দিতে চাচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি দুইটা উইন্ডো ওপেন করে রাখি। তোমরা কি টেবিলটা দেখতে পাচ্ছ? এখান থেকে আমরা মান নিয়ে অঙ্কে বসাবো, তো তাহলে এটা পাশাপাশি থাকলে আমাদের জন্য সুবিধা হবে। দেখতে পাচ্ছ সবাই দুইটা? দেখা যাচ্ছে ঠিক মতো? ঠিক আছে। তাহলে এক্সাম্পল 3.2 তে আমাদের বের করতে হবে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। এখন আমরা মেয়ার-হফির ইকুয়েশন ইউজ করছি। মেয়ার-হফির ইকুয়েশনটা আমরা লিখলাম আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটির জন্য ইকুয়েশনটা। এখন আমরা ফ্যাক্টরগুলোর মান বের করব। তাহলে যেহেতু এটা ভার্টিক্যাল তাহলে আমরা এই মানগুলো কোত্থেকে নিব? এখন দেখো, প্রথমে আসি আমরা ফাইয়ের মান। ফাইয়ের মান হচ্ছে 25 ডিগ্রি, এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। তোমরা 3.1 নাম্বার এক্সাম্পলটা যদি দেখো সেখানে কোশ্চেনটা আমরা একটু দেখে আসি কোশ্চেনটা কি ছিল। এই যে আমাদের একটা স্কোয়ার ফাউন্ডেশন ছিল যেটা 2 মিটার ইন্টু 2 মিটার এটার ডাইমেনশন ছিল। হ্যাঁ, আর ফাইয়ের মান ছিল 25 ডিগ্রি, কোহেশনের মান 20 ডিগ্রি, ডেপথ অফ ফাউন্ডেশন 1.5 মিটার, ফ্যাক্টর অফ সেফটি 3। এই ভ্যালুগুলো আমাদের লাগবে। এই ভ্যালুগুলো ইউজ করে আমরা এখন ওই ম্যাথটা করব। তো প্রথমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ফ্যাক্টরগুলোর মান আগে বের করে নেই। ফাই 25 ডিগ্রির জন্য এনসি, এন কিউ আর এন গামা, এই তিনটা ফ্যাক্টর আমরা বের করলাম টেবিল ইউজ করে। দেয়া আছে টেবিল 3.3 ইউজ করে আমরা ফ্যাক্টরগুলোর মান বের করলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে শেপ ফ্যাক্টর, ডেপথ ফ্যাক্টর আর ইনক্লাইনেশন ফ্যাক্টরগুলো বের করব। এখানে প্রথমে বলেছে যেহেতু লোডটা ভার্টিক্যাল তাহলে ইনক্লাইনেশন ফ্যাক্টর ওরা 1 ধরেছে। এখানে দেখো যে এই টেবিলের নিচে আছে ইনক্লাইনেশন ফ্যাক্টর, তো আমাদের এই অ্যাঙ্গেলগুলো লাগছে না কারণ যেহেতু আমাদের ইনক্লাইনেশন নাই, এখানে শুধু ভার্টিক্যাল লোড। তাহলে আমাদের শুধু এখানে শেপ ফ্যাক্টরটা লাগবে আর ডেপথ ফ্যাক্টরটা লাগবে। তো প্রথমে আমরা যাই শেপ ফ্যাক্টরে। শেপ ফ্যাক্টরের ইকুয়েশন দেওয়া আছে যে এই তিনটে ইকুয়েশন। এই তিনটে ইকুয়েশন ইউজ করে আমরা বের করে ফেলতে পারলাম। এই যে এফসিএস, এফকিউএস, এফ গামা এস, এই তিনটা আমরা বের করলাম। এখানে এমন কি কোনো মান আছে যেগুলো, মানে এমন কি কোনো টার্ম আছে যেগুলো আমরা জানি না? সবগুলোই কিন্তু আমরা জানি। এখানে বি আর এল হচ্ছে সেম, যেহেতু আমার এটা একটা স্কোয়ার ফুটিং, এটার বি এবং এল হচ্ছে একই। আর এন কিউ এন সি এগুলোর মান তো আমরা বের করলামই, ফাইয়ের মানও আমরা জানি। তাহলে এই টেবিলটা যদি দেওয়া থাকে এখান থেকে আমরা ইজিলি এই মানগুলো বের করতে পারবো। এরপর আসো ডেপথ ফ্যাক্টর। ডেপথ ফ্যাক্টরের জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো ডিএফ বাই বি রেশিওটা কি। এখানে ডেপথ ফ্যাক্টরের জন্য দুইটা কন্ডিশন আছে। একটা হচ্ছে ডিএফ বাই বি রেশিও যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে একটা কন্ডিশন, আর 1 এর চেয়ে যদি বড় হয় তাহলে আরেকটা কন্ডিশন। তাহলে আমাদের ডিএফ বাই বি রেশিওটা দেখতে হবে। আমাদের ডিএফ কত ছিল তোমাদের যে দেখালাম? 1.5 না? 1.5 ছিল মোস্ট প্রবাবলি। আর বি এর মান হচ্ছে 2। এই যে বি এর মান হচ্ছে 2। তাহলে আমার ডিএফ বাই বি রেশিও কত? 1.5 ডিভাইডেড বাই 2 করলে কত আসে?
একের চেয়ে ছোট নাকি বড়? ইজি তো, এটা তো এমনি মুখে মুখে একের চেয়ে ছোট। 0.75, 1.5/2 যদি করি 0.75, এটা মুখে মুখেই করা যায়। এটা আমাদের একের চেয়ে ছোট, তাহলে একের সমান বা ছোট হলে আমরা এই ইকুয়েশন গুলো ইউজ করব, আর যদি df/b যদি একের চেয়ে বড় হয় তাহলে আমরা এই ইকুয়েশন গুলো ইউজ করব। তাহলে আমাদের এখন প্রথমটা লাগছে। প্রথমটা লাগলেও তার মধ্যে একটা কন্ডিশন আছে, ফাইয়ের মান যদি 0 হয় তাহলে হচ্ছে এই তিনটা, ফাইয়ের মান যদি 0-র চেয়ে বড় হয় তাহলে এই তিনটা। অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনের জন্য কিন্তু ব্যাপারটা চেঞ্জ আছে। ফাই 0 হবে কখন? যখন এটা পিওর ক্লে থাকবে, যার মধ্যে কোনো ইন্টারনাল ফ্রিকশন নাই, তাই না? আর ফাই 0-র চেয়ে বড়, তার মানে ফাইয়ের একটা পার্টিকুলার ভ্যালু আছে। যেমন আমাদের এক্সাম্পলটার জন্য ফাইয়ের মান হচ্ছে 25 ডিগ্রি, তার মানে একটা স্যান্ডি সয়েল আমরা বলতে পারি, তাই না, যার অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনের মান বেশ বড় আছে। তাহলে আমাদের যেহেতু ফাই 25 ডিগ্রি, আমরা কোন তিনটা মান নেব? এই তিনটা। তো আমাদের দুইটা কন্ডিশন দেখতে হচ্ছে, একটা হচ্ছে df/b রেশিও দেখতে হচ্ছে, আর একটা হচ্ছে ফাই দেখতে হচ্ছে। তাহলে তোমাদের টেবিল দেয়া থাকবে ঠিকই, কিন্তু তোমাদের বুঝতে হবে যে আমি কোন ফর্মুলাটা এখানে ইউজ করব। তাহলে আমরা এই ফর্মুলাগুলো নিলাম, FCD FQD, এটার জন্য এই ফর্মুলাগুলো নিলাম। তাহলে এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা এখান থেকে মান পেয়ে গেলাম, ফ্যাক্টরগুলোর মান। তাহলে এই ফ্যাক্টরগুলোর সবগুলোর মান যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি বের করতে পারবো। সেখান থেকে আমরা ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করলে অ্যালাইবল বিয়ারিং ক্যাপাসিটি পেলাম, আর অ্যালাইবল বিয়ারিং ক্যাপাসিটিকে আমরা এরিয়া দিয়ে গুণ করে পেয়ে গেলাম অ্যালাইবল লোড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই কি ক্লিয়ার? তোমাদের যদি টেবিল দেওয়াই থাকে তাহলে এখানে আসলে খুব ইজি হয়ে গেছে ব্যাপারটা। তো তোমাদের বুঝতে হবে যে কোন মানটা আমরা নিব, মানে কোন ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। তাহলে আমি এর পরের এক্সাম্পলে যাব, আজকের ক্লাসের লাস্ট এক্সাম্পল, যেটা হচ্ছে 3.3। 3.2-তে কারো কোনো কনফিউশন আছে? না ম্যাম। আচ্ছা, 3.3-তে আমরা চলে যাই। স্কয়ার ফাউন্ডেশন। এখন এই ফাউন্ডেশনের কোনো ডাইমেনশন দেয়া নাই, বলা হচ্ছে একটা স্কয়ার ফাউন্ডেশন। এই সাইজটাই আমাকে বের করতে হবে। দেখো, ডিটারমাইন দ্য সাইজ অফ দ্য ফুটিং, মানে এই বি এর মানটা আমাকে বের করতে হবে। এতক্ষণ বি এর মান দেয়া ছিল, আমাদেরকে লোড বের করতে বলেছিল বা ক্যাপাসিটি বের করতে বলেছিল। এখানে উল্টা, এখানে হচ্ছে আমাদেরকে সাইজটা বের করতে হবে, ফুটিং এর সাইজ। এখানে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখো এখানে ওয়াটার টেবিলের একটা বিষয় আছে, কারণ আমাকে স্যাচুরেটেড ইউনিট ওয়েট দিয়ে দিয়েছে এবং এখানে ডিএফ এর মান বলার পরে ডি1 এর একটা মান বলা আছে। তার মানে আমার ডিএফটা ডি1 আর ডি2 দুইটা ভাগে ভাগ আছে। তার মানে আমি ধরে নিতে পারি যে ডি1 পোর্শনটা হচ্ছে ড্রাই সয়েল, ডি2 পোর্শনটা হচ্ছে ওয়েট সয়েল। তাহলে ডি2 কত? আমি ডিএফ থেকে ডি1 বাদ দিলেই ডি2 পেয়ে যাব। ডি2 কত? এখানে যেহেতু 1.22 আর এটা 0.61, তাহলে হাফ সমান। তার মানে ডি2টাও কিন্তু 0.61। তার মানে ঠিক আমার ফাউন্ডেশনের একদম মাঝামাঝিতে আছে হচ্ছে আমার ওয়াটার টেবিল। তো আমি দেখি এখন আমাকে কি বের করতে হবে, সাইজ অফ ফুটিং যেহেতু বের করতে হবে, তো আমরা নর্মালি লিখতে পারি কিউ অ্যালাউয়েবল ইকুয়াল টু স্মল কিউ অ্যালাউয়েবল ইকুয়াল টু ক্যাপিটাল কিউ অ্যালাউয়েবল ডিভাইডেড বি স্কয়ার। এটা তো আমরা জানি, তাই না, যে আমরা যখন ক্যাপাসিটি বের করতে চাই তখন লোড বাই আমরা এরিয়া করি। আর যদি আমরা ফ্যাক্টর অফ সেফটি নেই তাহলে আমরা কি করি, আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটিকে ফ্যাক্টর অফ সেফটিতে ভাগ করি। তোমরা এখানে আলাদা আলাদা করে লিখতে পারো, এখানে আসলে একসাথে লিখেছে। তোমরা কিউ ইউর মানটা আলাদা লিখতে পারো, তারপর কিউ অ্যালাইবলেরটা কিউ ইউ বাই এফ এস লিখতে পারো। এখানে একবারে লিখে দিয়েছে কিউ অ্যালাইবল ইকুয়াল টু কিউ ইউ বাই এফ এস 1/3 করেছে পুরো ইকুয়েশনটা। তো ইকুয়েশনটা আমরা এখানে লিখলাম। লিখার পরে তারপরে আমাদেরকে বলেছে এখন সাইজ অফ ফুটিং বের করতে। তো আগে আমাদের ক্যাপাসিটি বের করতে হবে। ক্যাপাসিটি বের করার জন্য আমরা আগের মতো টেবিল 3.3 থেকে এখানে ফাই হচ্ছে 34 ডিগ্রি। প্রায় 34 ডিগ্রির জন্য আমরা এন কিউ এন গাম এগুলোর মান আমরা বের করে ফেলতে পারি টেবিল ইউজ করে। তাহলে একই রকম ভাবে আমরা এই টেবিলটা ইউজ করে শেপ ফ্যাক্টর, ডেপথ ফ্যাক্টর, এই ফ্যাক্টরগুলোর মানও বের করতে পারবো। সেই মানগুলো এখানে আমরা বের করেছি। বের করার পরে আমরা এখান থেকে কিউ বের করে ফেলতে পারবো। কিউটা এটা কোনটা? এটা হচ্ছে ওভারবার্ডেন প্রেসার। এই ওভারবার্ডেন প্রেসারের জন্য এটা কি করেছে কেউ বলো তো, এই ভ্যালুটা কিভাবে বের করেছে? এটা কি আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি বের করেছে নাকি কি বের করেছে? আমি বলেই তো দিলাম, এটা হচ্ছে আমার ওভারবার্ডেন প্রেসার বা সারচার্জ লোড। সেটা এটা কি কিভাবে বের করলো বলো তো?
এখানে এটা কি কি ক্যালকুলেশন করেছে? gamma d1 plus d2 into gamma saturated minus gamma w. হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে হচ্ছে গামা ইন্টু d1 প্লাস হচ্ছে d2। যারা বুঝো নাই তারা একটু দেখো, আর যারা বুঝেছো তো খুবই ভালো কথা। গামা স্যাচুরেটেড ডিভাইডেড বাই হচ্ছে গামা ডাব্লিউ, ওই যে আমাদের সেই ওয়াটার টেবিলের ইফেক্টটা। এখানে d1ও 0.61, গামার মান হচ্ছে 16.5, এখানে d2টাও 0.61, কারণ আমাদের df বলা আছে 1.22, তাহলে 1.22 থেকে আমরা d1 যদি বাদ দেই তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে d2। এরপরে আমরা এখানে লেভেল বিয়ারিং ক্যাপাসিটির ইকুয়েশনে যদি বসিয়ে দিই তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন পাবো। এখানে যেহেতু আমাদের বি এর মান আমরা জানি না, তাই বি এর মানটা এভাবে থাকবে। এটাকে তোমরা কি করবা, এরকম একটা ইকুয়েশন ডেভেলপ করে ট্রায়াল এন্ড এররের মাধ্যমে তোমরা বি এর মান বের করতে পারবা। ট্রায়াল এন্ড এররটা কিভাবে দিবা, মনে করো বি এর মান এটা তো উইথ আ ফাউন্ডেশন, ধরো 1 হবে, না হলে 1.2, 1.3, 1.4, 1.5 এরকম ভ্যালুগুলো হবে। তো ট্রায়াল এরর করে তোমরা বি এর মান বের করতে পারো। আদারওয়াইজ আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ইকুয়েশন তোমরা যেভাবে বের করো ক্যালকুলেটরে ক্যালকুলেট করে, সেভাবে তোমরা ইকুয়েশন দিয়ে বি এর মানটা বের করতে পারো। তবে দেখিয়ে দিতে হবে বি এর মানটা কত বসিয়ে তোমার কিভাবে রেজাল্ট আসলো। তাহলে এটাই হচ্ছে আমার সাইজ অফ ফাউন্ডেশন, যেহেতু স্কোয়ার ফুটিং, দুই পাশের ডাইমেনশনে হচ্ছে 1.3 মিটার। আমরা এই যে বিয়ারিং ক্যাপাসিটি থিওরি দেখলাম টারজাগির ইকুয়েশন ইউজ করে, মেয়ারহফের ইকুয়েশন ইউজ করে, এই দুটার কিছু লিমিটেশন আছে। লিমিটেশনগুলো কি একটু দেখি। দশ পর্যন্ত তোমাদের আজকে করেছি। যেমন মেয়ারহফের বিয়ারিং ক্যাপাসিটির ইকুয়েশনের একটা লিমিটেশন হচ্ছে এটার ফাই এর মান যদি 10-এর মানে 0 থেকে 10 এর মধ্যে হয় তাহলে সেটার জন্য কোনো ইকুয়েশন দেওয়া নাই। তোমরা মেয়ারহফের যে টেবিলটা তোমাদের দেখিয়েছি সেই টেবিলটাতে দেখবা ফাই ইকুয়াল টু 0 ডিগ্রির জন্য মান দেওয়া আছে, আর ফাই ইকুয়াল টু গ্রেটার দেন 10 ডিগ্রির জন্য মান দেওয়া আছে। কিন্তু 0 থেকে 10 এর জন্য যদি কোনো ভ্যালু আমাদের লাগে তাহলে সেটার কোনো মান দেওয়া নেই, এটা তার একটা লিমিটেশন। আরেকটা লিমিটেশন হচ্ছে এটা স্কোয়ার ফুটিং বা ওয়াল ফুটিং বা সার্কুলার ফুটিং এর জন্য এটা অ্যাপ্লিকেবল না। অন্যদিকে টারজাগির ইকুয়েশনটা আমরা দেখেছি, টারজাগির ফর্মুলা আমরা স্ট্রিপ ফুটিং এর জন্য ডেভেলপ করেছি, সেখান থেকে আমরা সার্কুলার ফুটিং, স্কোয়ার ফুটিং এর জন্য পেয়েছি। কিন্তু যদি রেক্টেঙ্গুলার ফুটিং হয়, যেটা দুইটা ডাইমেনশন আলাদা, সেটার জন্য কোনো ইকুয়েশন আমরা দেখিনি। আরেকটা কেস হচ্ছে ইনক্লাইন লোড, এখানে টারজাগি করে নাই, উনি করেছেন শুধু ভার্টিক্যাল লোড, কিন্তু ইনক্লাইনেশন যদি থাকে সেক্ষেত্রে টারজাগির ইকুয়েশনটা অ্যাপ্লিকেবল না। এই হচ্ছে তোমার মেয়ারহফ এবং টারজাগির ইকুয়েশনের লিমিটেশন। তোমরা আরো এখানে আরো কিছু লিমিটেশন আছে, যদি তোমরা অ্যাড করতে পারো তোমরা অ্যাড করে নিবা। তো বলো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? তোমাদের এই ম্যাথগুলো তোমরা ভালো করে দিবা, আমি তোমাদের ম্যাটেরিয়ালগুলো আপলোড করে দিব, আর ক্লাসগুলো একটু ভালো করে দেখবা, কারণ এগুলোর উপর তোমাদের এই বিয়ারিং ক্যাপাসিটির ম্যাথের উপরই তোমাদের প্রথম ক্লাস টেস্ট যেটা নিব সেটা হবে। হয়তো বা এই উইকে তো হবে না, নেক্সট উইকে হয়তো বা হবে, হয়তো বা আর একটা ক্লাসের পরেই হয়তো বা তোমাদের আমি ক্লাস টেস্টের কথাটা বলে দিব, হয়তো বা সেটা নেক্সট উইকে বা তার পরের উইকে হতে পারে। বিয়ারিং ক্যাপাসিটির ম্যাথগুলোর উপরেই হবে। ম্যাডাম শুধু ম্যাথের উপরে? থিওরিটাও করবা, থিওরিও থাকতে পারে, ম্যাথও থাকতে পারে। ম্যাথের যদি থাকে ম্যাথ পোর্শনই বেশি থাকবে, থিওরি পোর্শন যদিও থাকে সেটা খুব অল্প পরিমাণে থাকবে। আচ্ছা, বলো তোমাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা অন্য কোনো কিছু জানার আছে কিনা বা বলার আছে কিনা বলতে পারো। আচ্ছা, তোমাদের যেহেতু ক্লাস শেষ আমি রেকর্ডিংটা অফ করে দিই।